মনে করেন আপনি কেবল ম্যানুফ্যাকচারের ক্যাটালগ দেখলেন, সেখানে লেখা 4 মিলিমিটার স্কোয়ার কেবলের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হলো 32 এম্পিয়ার, আপনার মোটরের লোড 25 এম্পিয়ার। সো আপনি নিশ্চিন্তে 4 মিলিমিটার স্কোয়ার কেবল লাগিয়ে দিলেন। 3 মাস পর ফ্যাক্টরির ওই পাইপের ভেতর কেবলগুলো গলে একাকার হয়ে গেল। এটার কারণ কি, কেন এমন হলো আপনার কি মনে হয়? একটু নিজে নিজে চিন্তা করেন তো। কারণটা হচ্ছে ম্যানুফ্যাকচারার টেস্ট করেছিল 30 ডিগ্রি তাপমাত্রায় একটা সিঙ্গেল কেবলের উপর, আর আপনি কেবলটি বসিয়েছেন গাজীপুরের একটা ফ্যাক্টরির টিনের চালের নিচে 45 ডিগ্রি তাপমাত্রায়, আরও 3টা হিট কেবলের সাথে পেঁচিয়ে। এই যে না জানা গ্যাপটাই বাংলাদেশ ইলেকট্রিক্যাল ফায়ারের অন্যতম প্রধান কারণ। কেবল সাইজিং শুধুমাত্র আমরা যে ফর্মুলা আই সমান ফি বাই বি এর হিসাব করি সেটা না, এটা এনভায়রনমেন্ট, ফিজিক্স, এই সমস্ত জিনিসপাতির কম্বিনেশন। সো আমরা এই লেকচারে শিখব কিভাবে লোড কারেন্ট আইভি এর উপর ডিরেটিং ফ্যাক্টর প্রয়োগ করে আসল টার্গেট কারেন্ট আইটি বের করতে হবে, এবং বিএনবিসি 1.3.9.2 মেনে 2.5% অর্থাৎ 2.5% ভোল্টেজ ড্রপ লিমিট চেক করতে হবে আমাদের এই কেবলের ক্ষেত্রে। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা বুঝি যে ডিরেটিং ফ্যাক্টরটা কি। ডিরেটিং ফ্যাক্টর হচ্ছে একটা গুণক, একটা মাল্টিপ্লায়ার, ঠিক আছে, বা আমরা যদি বলি যে সমন্বয় মান, যেটা কোনো বৈদ্যুতিক সরঞ্জাম বা তারের স্ট্যান্ডার্ড ক্ষমতাকে কমিয়ে তার আসল কাজের পরিবেশের, যেমন আপনার সেখানে অতিরিক্ত তাপমাত্রা থাকতে পারে, এইগুলোর সাথে সামঞ্জস্য করতে ব্যবহার করা হয়। ডিরেটিং ফ্যাক্টর 1-এর কম হয়। সো এটা মনে রাখতে হবে, ডিরেটিং ফ্যাক্টর কত হয়? 1-এর কম হয়। তার মানে ডিরেটিং ফ্যাক্টর কি? বৈদ্যুতিক ইকুইপমেন্ট বা কেবলের স্ট্যান্ডার্ড যে ক্যাপাসিটি আছে সেটাকে কমায় তার আসল কাজের পরিবেশের, অর্থাৎ সেখানে তাপমাত্রা একটা ফ্যাক্টর, এগুলোর সাথে সামঞ্জস্য করতে ব্যবহার করা হয়, এবং সেটা 1-এর কম হবে। এটা একবারে মুখস্থ রাখতে হবে। বাস্তব পরিবেশে বা প্র্যাকটিক্যাল যে এনভায়রনমেন্টগুলো আছে সেখানে ইকুইপমেন্ট বা কেবল নিরাপদ রাখতে এই যে ডিরেটিং ফ্যাক্টর, এটার ভূমিকা অনেক। সো কেন ডিরেটিং ফ্যাক্টরটা প্রয়োজন? ইলেকট্রিক কেবল বা ইকুইপমেন্ট স্বাভাবিক ক্ষমতা, যেমন আমরা সেটাকে জানি অ্যাম্পিয়ার রেটিং, সাধারণত 30 ডিগ্রি সেলসিয়াস স্ট্যান্ডার্ড টেম্পারেচারের জন্য এটা নির্ধারিত থাকে। কিন্তু বাস্তবে যেখানে তাপমাত্রাটা বৃদ্ধি পায় সেখানে সেই কেবলগুলো বা সেই তারগুলো একসাথে গাদাগাদি করে যদি রাখেন, তখন সেখানে অতিরিক্ত তাপের সৃষ্টি হয়। এই যে অতিরিক্ত তাপের কারণে আপনার তারের ইনসুলেশন গলে গিয়ে আগুন লাগার বা যন্ত্র নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। সো ডিরেটিং ফ্যাক্টর ব্যবহার করে এই যে ঝুঁকিটা, এটাকে কমানো যায়। সো এখন আমরা একটু বুঝি যে কোন কোন বিষয়গুলোর উপর ডিরেটিং ফ্যাক্টরটা নির্ভর করে। প্রথমত আসে পরিবেষ্টিত তাপমাত্রা, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। সো তাপমাত্রা বাড়লে তারের বিদ্যুৎ বহনের ক্ষমতা কমে যায়, এটা ভালো করে খেয়াল করেন। তাপমাত্রা বাড়লে কেবলের বিদ্যুৎ বা কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কমে যায়। তারপর হচ্ছে ওই কেবলটা আপনি কোথায় ব্যবহার করতেছেন সেটার অবস্থান, গ্রুপিং, সেখানে সেটা কি সিঙ্গেল কেবল যাচ্ছে নাকি অনেকগুলো কেবল একসাথে আপনি রাখতেছেন গাদাগাদি করে, যেখানে বাতাস চলাচল করতে পারে না বা আপনার সেখানে হিট তৈরি হয়। সো এইরকম পরিবেশ একটা ম্যাটার আছে। মাটির গভীরতা এবং ধরন, মাটির নিচে তারের তাপ ধরে রাখার যে ক্ষমতা, যেটাকে সয়েল থার্মাল রেজিস্টিভিটি বলে, সেটা ডিরেটিং ফ্যাক্টরের উপর প্রভাব ফেলে। সূর্যের আলো, তারের উপর সরাসরি যদি রোদ পড়ে তাহলে কিন্তু তাপমাত্রা অতিরিক্ত হারে বেড়ে যায়। সো এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করে আমরা হচ্ছে ডিরেটিং ফ্যাক্টরটাকে মানে নির্ধারণ করি, বা ডিরেটিং ফ্যাক্টরটা নির্ভর করে এই সমস্ত বিষয়গুলোর উপর। এখন আসেন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো বুঝি। আমরা যদিও একটু আগে অনেক কথা বলছি যেগুলো আসলে আপনার প্র্যাকটিক্যাল যখন এক্সাম্পল করব তখন আপনার ক্লিয়ার হয়ে যাবে। সো চলেন আমরা সরাসরি একটা ওয়ার্কিং এক্সাম্পল দেখি। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে একটা 3 ফেজ 15 কিলোওয়াট মোটর আছে, যেটা হচ্ছে 400 ভোল্টেজে চলে, যেটা পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.85, এফিসিয়েন্সি হচ্ছে 90%। সো প্রথম দফে আমাদেরকে হচ্ছে যে ডিজাইন কারেন্ট, যেটাকে আমরা আইভি নামে চিনি, সো এই আইভিটা বের করতে হবে। সো আইভিটা বের করার জন্য আমরা জানি কি, পাওয়ারের সূত্র দিয়ে আমরা এটা যদি দিই তাহলে হচ্ছে যে 15 কিলোওয়াট 15,000 ওয়াট। 15,000কে আমরা যদি √3 গুণন 400 ভোল্ট গুণন হচ্ছে পাওয়ার ফ্যাক্টর 0.8 গুণন হচ্ছে 90%-এর জন্য 0.9, 15,000 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের এখানে হিসাব করলে আসবে কত? 28.3 এম্পিয়ার। এটা পেলাম আমরা আইভি। তার মানে এটা হচ্ছে আমাদের বর্তমান কারেন্ট। এখন দ্বিতীয় ধাপে বা সেকেন্ড স্টেপে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিরেটিংটা অ্যাপ্লাই করতে হবে। সো ডিরেটিংটা কীভাবে আমরা অ্যাপ্লাই করলো? যেহেতু আমরা এটা ফ্যাক্টরিতে ব্যবহার করতেছি, দেখেন এখানে লেখা আছে গাজীপুর ফ্যাক্টরি। সো এই ফ্যাক্টরির ছাদের নিচে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। সো ব্রিটিশ স্ট্যান্ডার্ড 7671 যেটা বিএনবিসি রেফার করতেছে, সেটা অনুযায়ী আপনার 40 ডিগ্রি সেলসিয়াসে পিভিসি কেবলের টেম্পারেচার ডিরেটিং ফ্যাক্টর
যেটাকে সিএ দ্বারা মিন করা হয়, এটা হচ্ছে 0.87। সো আর এই যে 5-এর ভিতর দিয়ে আমরা মোট 3টা সার্কিট একসাথে নিব, তাই আমরা এটার একটা গ্রুপিং ফ্যাক্টর যেটাকে সিজি দ্বারা বলা হয় সেটা হচ্ছে 0.70। সো এখন আমাদের ইফেক্টিভ কারেন্ট কত হবে? ইফেক্টিভ কারেন্ট মানে হচ্ছে কত? আইটি। সো আইটিটা বের করার জন্য আমরা যে আইভিটা পেলাম সেটাকে হচ্ছে ভাগ দেব। কত দিয়ে ভাগ দেব? এই যে আমরা যেটা বললাম যে সিএ এবং সিএ কি ছিল? টেম্পারেচার ডিটেক্টিং ফ্যাক্টর, রাইট? টেম্পারেচারের জন্য আমরা 0.87 বিটিসি স্ট্যান্ডার্ড অনুযায়ী পেলাম। এটা আমরা আমাদের ইলেকট্রিক্যাল ডিজাইন কোর্সে আরও ইন ডিটেলসে ডকুমেন্ট সহ এক্সেল শিট সহ শেখাবো ইনশাল্লাহ। সো আরেকটা হচ্ছে গ্রুপিং ফ্যাক্টর। সো গ্রুপিং ফ্যাক্টর হচ্ছে কত? সিজি, যেটা 0.7। তার মানে আমরা যে 28.3 এম্পিয়ার পেলাম সেটাকে যদি ভাগ আমরা দিই হচ্ছে যে 0.87 গুণন 0.70, তাহলে আমাদের এখানে 46.4 এম্পিয়ার আসবে। এটা আপনি একটু ক্যালকুলেশন করে দেখবেন। তাহলে আমরা এইটা পেলাম হচ্ছে কি? আইটি। সো এই আইটিটা হচ্ছে ইফেক্টিভ কারেন্ট। ক্লিয়ার? এখন আমি আপনাকে একটু থামাচ্ছি। আপনার লোড ছিল কত? লোড ছিল 28.3 এম্পিয়ার, রাইট? কিন্তু আপনার টেম্পারেচার আর যে আপনি একসাথে 3টা কেবল নিচ্ছেন, এই যে গ্রুপিং, এই দুইটার কারণে আপনাকে কেবল খুঁজতে হবে 46.4 এম্পিয়ারের জন্য। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি আপনি ক্লিয়ার। সো আমরা এইটার জন্য আমরা 10 RMএর একটা কেবল ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে বিএনবিসি স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা পাচ্ছি। এখন আমরা এই 10 RM কীভাবে পেলাম? 10 RM যেভাবে পেলাম সেটা হচ্ছে যে আমরা থার্ড স্টেপে ক্যাটালগ থেকে 46.4 এম্পিয়ার এটার চেয়ে বেশি ক্যাপাসিটির কেবল সিলেক্ট করব। সো আমরা দেখতে পাচ্ছি যে 10 RM এর কেবলের ক্যাপাসিটি প্রায় 50 এম্পিয়ার। সো আমরা 50 এম্পিয়ার, এটা হচ্ছে আমাদের ইনস্টলেশন মেথড অনুযায়ী। সো আমরা এই 10 RM এর কেবলটা সিলেক্ট করলাম, 10 মিলিমিটার স্কোয়ার যেটা, এটা আমরা সিলেক্ট করলাম। এখন আসেন চতুর্থ স্টেপে বা ফাইনাল ধাপে আপনাকে আরেকটা বিষয় কনসিডার করতে হবে, সেটা হচ্ছে ভোল্টেজ ড্রপ চেক। খুব ইম্পর্টেন্ট। আপনি কিন্তু এখন পর্যন্ত 10 RM কেবল সিলেক্ট করলেন কিসের মাধ্যমে? ডিরেক্টিং ফ্যাক্টরগুলো অ্যাপ্লাই করে। এখন আমরা ফোর্থ স্টেপে 10 RM সিলেক্ট হওয়ার পর আমরা হচ্ছে ভোল্টেজ ড্রপটাকে কনসিডার করব। সো ভোল্টেজ ড্রপটা কনসিডার কেন করব? বিকজ বিএনবিসি 1.3.9.2 এর এতে খুব কড়া ভাষায় বলছে যে ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকে লোড পর্যন্ত, কি বললাম? ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকে লোড পর্যন্ত আপনার হচ্ছে যে ভোল্টেজ ড্রপ কোনোভাবেই 2.5%-এর বেশি হওয়া যাবে না। কত পার্সেন্ট বললাম? 2.5%। কোত্থেকে কোথায় পর্যন্ত? ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকে লোড পর্যন্ত। এখন আমরা যেই মোটরটা ব্যবহার করব সেটা 400 ভোল্টের। সো 400 ভোল্ট সিস্টেমে আমার হচ্ছে যে 2.5% মানে কত ভোল্ট? সর্বোচ্চ আপনার 10 ভোল্ট। তার মানে আমরা এই 400 ভোল্টের থেকে 10 ভোল্ট মাইনাস করলে 390 ভোল্ট আমরা পাচ্ছি। যদি 10 ভোল্ট মেনটেন হয় তাহলে আমরা ওই 10 RM কেবলটা ইউজ করব। আদারওয়াইজ আমরা কিন্তু ওই কেবলটা আবারও চেঞ্জ করতে হবে। সো আমরা আমাদের কেবলের দৈর্ঘ্য যদি 50 মিটার হয় ধরি, তাহলে ভোল্টেজ ড্রপের ফর্মুলা হচ্ছে কি? এটা। সো এটা আমরা হচ্ছে যে চেক করে দেখব এই ফর্মুলাতে ফেলে আমাদের ডাটাগুলোকে যে 10 ভোল্টেজের নিচে হতে হবে। এই জিনিসটা যদি 10 ভোল্টের নিচে হয় তাহলে মোটামুটি আমরা আমাদের ডিজাইনের ক্ষেত্রে এটা 100% কোড কমপ্লায়েন্ট হয়। আশা করি বুঝতে পারছেন। যদি এটা 10 ভোল্টের বেশি হয়ে যায় তাহলে আপনাকে 10 RM এর পরে আবার 16 RMও হিসাব করে দেখতে হবে যে 16 RMটা অ্যাপ্রোপ্রিয়েট হয় কিনা। সো মোটামুটি আমরা আমাদের এই প্র্যাকটিসটা করে ফেললাম। ডিরেটিং ছাড়া কিন্তু কেবল সাইজিং করা মানে হচ্ছে একটা টাইম বোমা ফিট করা। সো আমাদের কেবল সাইজিং এবং ডিরেটিং ক্যালকুলেটর নামে যে টুলটা আছে পরের লেসনে, এটা আপনি প্র্যাকটিস করবেন। আপনার সাইটের প্যারামিটার বসিয়ে আপনি এগুলো চেক করবেন। পরের মডিউলে আমরা সাবস্টেশন ডিজাইন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আর এইগুলো একটু ওভারভিউটা করে ফেলবেন স্লাইডগুলো পজ করে করে। ধন্যবাদ।